আবারও অপহরণের ঘটনা। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। নারায়ণগঞ্জের কাঁচপুরে আবারও ঘটেছে অপহরণের ঘটনা। 2 লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে 10 বছরের শিশু লাবণীকে অপহরণ করা হয়। অপহরণের পর 2 মাস পেরিয়ে গেলেও লাবণীকে এখনো ফেরত পায়নি তার বাবা মা। সন্দেহভাজন অপহরণকারী চক্রের বিরুদ্ধে মামলা করায় লাবণীর পরিবারকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। নিরাপত্তার জন্য থানায় যদিও সাধারণ ডায়েরি করা হয়েছে, কিন্তু লাবণীর বাবা মা জানে না তাদের সন্তান বেঁচে আছে কিনা। কাঁচপুর থানার সোনাপুর গ্রামের জমির হোসেনের ছোট মেয়ে লাবণী আক্তারকে গত 15 নভেম্বর অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মেয়ের খোঁজে থানায় মামলা করার পর হুমকির মুখে পড়েছে পরিবারটি। তারা এলাকা ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে রাজধানীতে একটি ভাড়া বাসায়। উজ্জ্বল ছেলেটা আমাকে বলে, আমি বলতেছি ভাইয়া আমাকে মোবাইল করে বলে আমি 2 লক্ষ টাকা দিতাম, তো আপনি জিটি করে মেয়েটার ক্ষতি করলেন, আপনার এই মেয়ে আর আসবো না, পাইবেন না। স্বামীর বাবা মা আমাকে হুমকি বলে যে যেই কোনো মুহূর্তে আমার ছেলে খালি যাবিনি আসুক, যেই কোনো মুহূর্তে যেই জায়গায় পাবো, এদের বাচ্চা হোক আর এর হোক, আমরা যেভাবে হোক এটার প্রতিশোধ নিব। নিজেরা লেখাপড়া করতে না পারলেও ভাই বোনদের ইচ্ছা ছিল লাবণীকে শিক্ষিত করে গড়ে তুলবে, কিন্তু স্কুলে যাওয়া আসা করাই লাবণীর জন্য বিপজ্জনক হয়ে পড়ে। আমি আর স্কুলে যাব না। কেন যাব না? আমাকে এরকম ডিস্টার্ব করা এই ছেলেরা কয়েকজন মিলা। আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে স্কুলে দিয়ে আসা হবে আর আনা হবে। অপহরণকারীরা লাবণীকে তুলে নিয়ে যাবার পর তার মাকে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। খবর ভাই, আমরা গরিব মানুষ, কিভাবে একটা বলার সাথে সাথে টাকাটা আমি আপনি আমার বিকাশের দোকানে যাবেন, টাকা দেওয়ার পরেই সিএনজি ভিতরে উঠে গাড়ি টান দেবো। না, আমি তো বললাম আপনি পাঠাই দেন, আমি টাকা বিকাশ করে দিব। এখন আপনি আরে শুনেন, আপনার এত কথা না, আপনার এত নাটকের কাহিনী এবার বাদ দেন, ঠিক আছে? এবার বাইক করে ঘুমান আর আল্লাহ আল্লাহ করেন, ঠিক আছে? মায়ের চিন্তা বাদ দেন। অ্যাকচুয়ালি দেখছেন কোনো জায়গায় এই কাহিনী যে কিডন্যাপ পার্টি ওই বাকিতে কাম করে? মানে আপনি কি পেয়ে আছেন না মাইয়া আছেন? আমার মাইয়াই আমি চাই। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও লাবণীকে ফিরে পায়নি পরিবারটি। থানা পুলিশ থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত ধর্ণা দিয়েছেন লাবণীর বাবা, কিন্তু আশ্বাসের বাণী ছাড়া আর কিছুই পাননি তিনি। এসপি সাহেব কইছে ঠিক আছে আমি ফোন করে দেবো, ফোন করলে তারকা আসামি ধরবো, আসামি তারকা যা ধরবো, যে আসামি না পাতা আসামির গার্জিয়ান ধরবো, কান টানলে মাথা আসবে। লাবণীর মায়ের অভিযোগ এলাকার বখাটেরাই অপহরণ করেছে লাবণীকে। এ বিষয়ে জানতে অভিযুক্ত পলাশের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। কথা হয় তার বাবার সাথে। মা তো এরকম আরো রেকর্ড আছে যে হারাই গেছে গা, আবার ওই মানুষের টাকা টোকা এইভাবে ইয়ে করে মানুষের হয়রানি করে টাকা টোকা লয়। টাকাটা যে বাড়িতে রয়েছে এই বাড়িতে টাকা নিচ্ছে একজনের তেলে ইয়ে করে জিম্মি কইরা। এ সময় স্থানীয় মসজিদের ইমাম নিজেকে একটি পাক্ষিক পত্রিকার ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে বখাটেদের ব্যাপারে সাফাই গাইতে শুরু করলেন। ওদের নেচার বেশি ভালো না, মায়ের নেচার ভালো না, ওর যে বোনগুলো আছে বা যে ছোটটা ওটা ওই একই ক্যাটাগরির। মসজিদের এই ইমাম না জেনে মন্তব্য করলেও লাবণীদের পরিবারটিকে একটি নিরীহ পরিবার বলেই জানালেন স্থানীয়রা। আমরা দেখছি ভালো, এখন কেমন আসলো তা তো জানি না। সবাই ভালো আসলো, মাঝখান থেকে ওনার মেয়েটা হারানি গেছে। ফ্যামিলি আসলে ভালোই, খারাপ না এক হিসাবে, মোটামুটি ভালোই ছিল। লাবণীরা যে বাড়িতে ভাড়া থাকতো সে বাড়ির ছাদে সবসময় আড্ডা দিত এলাকার বখাটেরা। পরে ছাদে এলাকার কিছু বখাটে ছেলেগুলো ছাদে উঠে গাঁজা টাজা খাইতো, কিন্তু মেয়েটা আর পর থেকে ওদেরকে ছাদে দেখা যায় না। স্থানীয় লোকজন বলতে কি হয়, মানে ভাড়া থাকে অনেকেই উঠে, এবারে তো অনেকেই উঠে, আগে থাকতে উঠতো শুনতাম। শিশু লাবণী অপহরণের ঘটনা নিয়ে কথা হয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে। খোঁজাখুঁজি করে যেহেতু পাইতেছেন না, আপনি একটু থানায় জিডি করেন, যেহেতু আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে। আমার বলছে যে ফোন করে জানাইতেছে আমার টাকা, আমার কাছে টাকা চায়, এটা নিয়ে র্যাবের কাছে চান, পুলিশের কাছে। ওরা ইনভেস্টিগেশন বার করবো যে কারা ফোন করতেছে, তাহলে তাদের ধরার একটা সুবিধা হবে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে গড়িমসি করছে বলে অভিযোগ করেন লাবণীর মা। বলে যে আপা ধৈর্য ধরেন, আমরা এই একটা সপ্তাহ দেখি, এরপরে আবার বলে আরেকটা সপ্তাহ দেখি, এরকম ভাবে আমাকে 2 মাস পার করে নিছে। আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারে না। মামলার তদন্তের অগ্রগতি ও অভিযোগের বিষয়ে সোনারগাঁও থানার এসআই অজয় কুমার পাল জানান ভিন্ন কথা। আমি পত্রিকায় দিয়েছি আমার মেয়েটা হারাই গেছে, মেয়েটা পাইলে
এই আমার এই নাম্বারে যোগাযোগ করে। এই যে নাম্বারটা, আমার ঠিকানাটা, এইটা পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি আমাকে ফোন করে বলতেছে আমার কাছে আপনার মেয়ে আছে, আমাকে 1,30,000, এটা আমার ব্যবসা, আমার 1,30,000 টাকা দিয়ে দেন, আমি আপনার মেয়েকে দিয়ে দিচ্ছি। মামলার বাদী যাদের অপহরণকারী হিসেবে সন্দেহ করছে, পুলিশ তাদের গ্রেফতারে গড়িমসি করছে। এমন অভিযোগ শুনে সোনারগাঁ থানার ওসি ফোন করে কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তার সাথে। বললাম আমি আর ভালো লাগে না, আমি এই যে এই 25 বছর চাকরিতে এত বিব্রত হয় নাই। পরে শিশু লাবণী অপহরণের বিষয়ে কথা হয় নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপির সাথে। এই ক্ষেত্রে আমার যে তদন্তকারী কর্মকর্তা এ পর্যন্ত বাদীর দেখানো মতে 2 জনকে আটক করেছে এবং তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তেমন কোনো ক্লু আমরা এই পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। লাবণীর পরিবার আছে অজানা আশঙ্কায়। তারা জানেন না লাবণীর ভাগ্যে কি ঘটেছে। তারপরও পথ চেয়ে আছেন তারা, এই বুঝি আদরের লাবণী ফিরে আসবে। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদের জানিয়ে দিই এমন একজন ওয়ান্টেডের নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম SK আরেফিন, ঠিকানা ভোলা, বরিশাল, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, বয়স 38 বছর। রাজধানীর খিলক্ষেত থানায় হত্যা মামলার এই আসামিকে ধরিয়ে দিলে 5 লাখ টাকা পুরস্কার দেবার ঘোষণা করা হয়েছে। মামলার নাম্বার 10, 11, 12, 14। যোগাযোগ করতে পারেন 0192-415-1599 এই নাম্বারে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অনিয়ম আর অভিযোগের খবর আপনি আপনার মুঠোফোন, SMS কিংবা ইমেলের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এ পর্বে আপনাদেরকে জানাবো বাসাবাড়ি থেকে পুলিশ কাউকে গ্রেফতার করতে গেলে কি ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে চাইলে সরাসরি ওয়ারেন্ট নিয়ে আসামির বাড়িতে গিয়ে তাকে পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেন এবং 54 ধারার প্রয়োগ করতে পারেন। 54 ধারায় যদি কাকে বিশেষভাবে সন্দেহ হয় তখন তাকে আটক করতে পারেন। প্রথমে আটক করে তারপর জিজ্ঞাসাবাদে যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার দেখাতে পারেন। যদি কোথাও মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা ঘটে থাকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে। আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। ঘরে বাইরে বা কাজের অবসরে কিংবা অতিথি আপ্যায়নে চা বিস্কুট নগর জীবনের একটি অন্যতম অনুষঙ্গ। বিস্কুটের মতোই পাড়া মহল্লার দোকান থেকে শুরু করে আধুনিক সুপার শপগুলোতে কেক, পাউরুটি বা অন্যান্য বেকারি পণ্য সাজানো থাকে নানান রকমের মোড়কে। নগর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত এসব পণ্যের কদর বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন পরিবেশে আর কি ধরনের উপকরণে তৈরি হচ্ছে এসব পণ্য, আর কতটা মান নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রশাসনের তদারকি বা কতটা? ক্রাইম সিনের এ পর্বে আমরা নজর দিচ্ছি রাজধানীর পাশের বন্দরনগরী নারায়ণগঞ্জের কয়েকটি বেকারির দিকে। অফিস আদালতের বাইরে নানা কাজের ব্যস্ত মানুষের অবসর মানেই আয়েশ করে চায়ের কাপে চুমুক দেয়া, আর সেক্ষেত্রে চায়ের সাথে কমপক্ষে একটি বিস্কুট বা কেক যেন অবিচ্ছেদ্য অংশ। রাস্তার পাশের এসব দোকান ছাড়াও পাড়া মহল্লার দোকানে যেসব কেক, বিস্কুট, রুটি সহ বেকারি পণ্য পাওয়া যায় সেগুলো কোথায় কিভাবে তৈরি হয় সে সম্পর্কে ধারণা নেই কারো। এটা তো আমরা পুরোপুরি জানি না। পেটে খিদা লাগে,
কাজকর্ম করে যখন খিদে লাগে তখন আমরা খাওয়া আরম্ভ করি। আসলে স্বাস্থ্যসম্মত না, কিন্তু অনেক দরিদ্র হিসাবে খাইতেছি আর কি। রাস্তার ধারের এসব দোকানের খাবারে অনেক সময় পচা বাসি গন্ধ পাওয়া যায়, তারপরও বাধ্য হয়েই সেসব খেতে হচ্ছে অনেককে। খাইলে মনে বাদ দিয়ে পেটে কি যায়, পেটে তার মানে না। উদা খাইলে ভালো লাগে, চাঁদা ভিজা খাইলে পচা গন্ধ করে ডিমের। অনেক সময় দেখা যায় ডিমের সরকা পাওয়া যায়, অনেক সময় দেখা যায় আপনার ময়দার ওই বস্তার সুতো পাওয়া যায়, চুল পাওয়া যায় অনেক সময়। বেকারির এসব খাদ্যপণ্য বিক্রি হচ্ছে নামি দামি অনেক দোকানেও। নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত বেকারির নাম সুগন্ধা বেকারি। শহর জুড়ে এই বেকারির বিক্রয় কেন্দ্র প্রায় ডজন খানেক। বেশ আস্থার সাথেই এসব দোকান বা বিক্রয় কেন্দ্র থেকে খাবার কিনছে মানুষ। পণ্যের মান সম্পর্কে বিক্রেতাদের দাবিও ভালো। মান নির্ণয়ের 100% পুরো ভালো, আমাদের এখন কোনো ঝামেলার সৃষ্টি হয় না। এটার প্রত্যাশাটা এইভাবেই করি যে যদি দাম বেশি হয়, মানে খাবারের মানটা ভালো দেখে এই জন্য আমরা এই দোকান থেকে কিনি। এসব দাবির সূত্র ধরে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারিতে ক্রাইম সিন টিমের পরিদর্শন। বেকারিতে প্রবেশ করতেই দেখা গেল অস্বাস্থ্যকর পরিবেশ। খাবার তৈরির জন্য শ্রমিকদের পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রেও নিয়ম নীতি মানা হয় না এখানে। না, আলাদা আমরা কোনো পোশাক নেই, নিজের পোশাক পরে। নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বাজারজাত করার জন্য ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠানটিকে জরিমানাও করেছিল। এছাড়া কেকসহ বিভিন্ন পণ্য তৈরির জন্য বিএসটিআই এর অনুমোদনও নেই প্রতিষ্ঠানটির। আমাদের তো ইনশাল্লাহ সব কিছু দেখে ঠিক পায়, ওকে পায়, কাগজপত্র পায়, তারপরও হয়তো কিছু এটি পায়, হয়তো ময়লা টলা বা এরকম দেখে 20,000 এরকম জরিমানা করে। নারায়ণগঞ্জ শহরের দীঘুবাবুর বাজারের ফলপট্টি এলাকার আলেকজান্ডার বেকারিতে গিয়েও দেখা গেল অস্বাস্থ্যকর পরিবেশ। বেকারির ভেতরে ময়লার সাথে বাসা বেঁধেছে তেলাপোকা। খোলা ড্রেন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখানকার পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদন নিয়ে দ্বিমত জানা গেল কারখানার ভেতরেই। শ্রমিক ও কর্মকর্তাদের মতামত ভিন্ন। বিএসটিআই আমাকে দেখে পারমিট দিচ্ছে। তেলাপোকা হাঁটা আর কোনো ময়লা থাকা অবস্থা এই জিনিসটা রাখাটা ঠিক না। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় অবস্থিত সোলেমান ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি। জুয়েল ব্র্যান্ডের বেকারি পণ্য তৈরি এবং বাজারজাত করে প্রতিষ্ঠানটি। এই বেকারিতেও নিম্নমানের উপাদান দিয়ে তৈরি হচ্ছে খাবারগুলো। বেকারির ভেতরের দৃশ্য ধারণ করতে প্রবেশের সময় ক্যামেরা দেখে চড়াও হয়ে ওঠেন এর মালিক মোহাম্মদ জুয়েল। আজকে আছে ভাইজান একটা ফ্রিমেন্টে বলেন যে গণমাধ্যমের সাংবাদিক মানে 16 আনার 1 আনা 2 আনা আপনাকে সত্য হইলেই চলে। কোনো কথাই শুনতে রাজি নন তিনি, তবে ভ্রাম্যমাণ আদালত আসলে তাদের মুখোমুখি হতে রাজি তিনি। বিএসটি আসবে, তারা তদন্ত করে যে কোনো ইস্যু পায় তারা জরিমানা করবো, বা যারা আইনের মাধ্যমে যেটা আছে তাই করবো, ঠিক না? এদিকে বৌজামাই চানাচুর নামের কারখানায় ক্রাইম সিন টিম পৌঁছলে তোড়জোড় শুরু হয় গেট বন্ধ করে দেয়ার। পরে ভেতরে ঢুকে দেখা যায় নোংরা পরিবেশ আর চানাচুর তৈরির ক্ষেত্রে নিম্নমানের ডাল ও মশলার ব্যবহার হচ্ছে দেদার। ওই এমন মিস্ত্রি আছে, তার কাছে বলেন না, হাতে বানাই না, হাতে আনি মেশিনের গোড়ায় কোনো আনতে হাতে, নাহলে তো মেশিন গায় না। এই পোড়া তেলে ভাজা হচ্ছে মচমচে এই চানাচুর। পণ্য তৈরির কোনো অনুমোদনপত্র দেখাতে পারেনি এর মালিক পক্ষ। উল্টো উত্তেজিত হয়ে পড়েন মালিকের ছেলে। এটা আপনি ওনার কাছে সব জানতে পারবেন। না না, আপনি ওনার কাছে সব জানতে পারবেন, কাগজ নিয়ে আপনার কাছে যাইবে, আপনার আসতে হবে না, ঠিক আছে? সব কাগজপত্র আপনি যা যা দরকার আছে সব দেখাইবে। এসব খাবার খেয়ে মানুষ কী ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে সে বিষয়ে আমরা মুখোমুখি হই পুষ্টি গবেষকদের। তো ভেজাল জাতীয় খাদ্য খাওয়ার পরেই পেটের প্রবলেমটাই বেশি হয়। বিভিন্ন ধরনের ডায়রিয়াজনিত রোগ, আমাশয়, বদহজম, আলসার এগুলো কিন্তু হচ্ছে আর কি। তার সাথে দেখা যায় যে লিভারের প্রবলেম হতে পারে, হয় কিডনিতে প্রবলেম হয়, ব্রেনের প্রবলেম হয়, এমনকি হার্ট, লাং এগুলো প্রবলেম হয়। অনেক সময় অস্থি মজ্জাতে প্রবলেম হয়, হয়ে রোগীর রক্ত তৈরি কম হয়, রক্ত শূন্যতা দেখা দেয়। নারায়ণগঞ্জে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে বিষয়ে জানতে আমরা সিটি মেয়র সেলিনা হায়াত আইভীর কাছে যাই। যখন পৌরসভা ছিল, এটা পৌরসভার আইনটাতে আমাদের অনেক ক্ষমতা দেওয়া ছিল, তখন কিন্তু পৌরসভার আমলে আমার স্যানিটারি ইন্সপেক্টর রেগুলার আপনার ইন্সপেকশনে যেত। যেহেতু ম্যাজিস্ট্রেট নাই, আমাদের ম্যাজিস্ট্রেটের জন্য আমরা চিঠি লিখেছি। যদি গভর্নমেন্ট আমাদের একজন ম্যাজিস্ট্রেট প্রোভাইড করে, তখন হয়তো আমরা এই কাজটা আরেকটু জোরালোভাবে করতে পারবো। একই সাথে আমরা জানার চেষ্টা করি নিয়ম না মেনে এবং স্বাস্থ্যগত বিষয়গুলো বিবেচনা না করে এ ধরনের খাবার তৈরি করলে বিএসটিআই কী ধরনের পদক্ষেপ নিতে পারে। কারখানার অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ যেটা আর কি, সে সকল ক্ষেত্রে আমাদের সার্ভিলেন্স আছে। এমন কিছু হার্মফুল এলিমেন্টস পাওয়া গেলো যেটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেক্ষেত্রে আমরা সরাসরি লাইসেন্স বাতিল করি। জনস্বার্থে এসব বেকারি খাদ্যের মান নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন
সংশ্লিষ্ট সবাই। ক্রাইম সিনের সময় হলো একটা বিরতি নেবার, আর বিরতির পর এসে জানাবো ভুয়া র‍্যাব পুলিশের কিছু অপরাধের খবর। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। রাজধানীতে পুলিশ, র‍্যাব আর ডিবি পরিচয়ে একাধিক চক্র সক্রিয়ভাবে নানান রকমের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের হাতে থাকে ওয়াকিটকি, হ্যান্ডকাপ আর ক্ষুদ্র অস্ত্র। বড় অঙ্কের টাকার লেনদেন কিংবা ব্যাংক থেকে টাকা তোলা বা টাকা জমা দেওয়ার খবর এরা সংগ্রহ করে নিজস্ব সোর্সের মাধ্যমে, আর পরিবহনের কাজে ব্যবহার করে সাদা মাইক্রোবাস। খিলগাঁও, রাত 11:20। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে পরিবারের সদস্যরা রিকশা করে বাসায় ফিরছেন। এ সময় একটি সাদা প্রাইভেট কার তাদের সামনে দিয়ে চক্কর দিয়ে যায়। গাড়িতে পুলিশ লেখা স্টিকার দেখে তারা একটু ভরসা পেলেও পরক্ষণেই সেই কথিত পুলিশ দলটি গাড়ি থেকে নেমে অস্ত্রের মুখে তাদের সবকিছু ছিনিয়ে নেয়। রাজধানীতে প্রায়ই ঘটছে এমন অভিনব অপরাধের ঘটনা। ভুয়া ডিবি ও পুলিশ, ভুয়া র‍্যাব কিংবা ভুয়া সামরিক কর্মকর্তার খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন বহু মানুষ। অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারক এম এ মাসুদ ওরফে কাজী মাসুদ বহু মানুষকে নিঃস্ব করেছে। অনেকেই বিবারিয়ার এএসপি মাসুদ নামেও তাকে চেনে। এই ভুয়া এসপির খপ্পরে পড়ে 10 লাখ টাকা খুইয়েছেন পুরান ঢাকার নারিন্দা এলাকার বাসিন্দা অপু কুমার সাহা। তাকে আমি 10 লাখ টাকা দিছি। তো প্রথম হলো সে যে এসপি পরিচয় আমার এখানে আসতো, তখন আমি করতেছি আমি টাকা না দিলাম, আমি চেক যোজনা করবো, চেক দিয়ে পারলে টাকা নিন। জনতা ব্যাংকে গিয়ে বলতেছে যে আমি এসপি, আমার চেক চুরি হয়ে গেছে, আমার চেকটা ব্যবস্থা করে দিন। সে জনতা ব্যাংকে 2 মাস যাবত আমার চেকটা আটকে রাখছে। পরে জনতা ব্যাংক থেকে ইনভেস্টিগেশন করলো, তারাও গিয়ে দেখলো যে আসলে সে এসপি না। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার চাকরিজীবী মেয়ে শিলা, তিনিও সেই ভুয়া এসপি মাসুদের খপ্পরে পড়ে খুইয়েছেন 8.5 লাখ টাকা। মাসুদ মাসুম তার নাম অনেকগুলো, আসলে এক টাইপের ক্রিমিনাল। আমার মনে হয় অনেকটা ব্যাপার কিছু আমার জানা নেই, বাট মনে হচ্ছে যে সে অনেক বড় টাইপের ক্রিমিনাল। জানা যায় মতিঝিল ব্যাংকপাড়া এদের তৎপরতা বেশি। ব্যস্ততম এই এলাকায় দিন দুপুরে ভুয়া ডিবি পুলিশের হাতে পড়ে জীবন বিপন্ন হবার উপক্রম হয়েছে অনেকের। এখনো তারা একই চক্রের খপ্পরে পড়ার আশঙ্কা করছেন। হাইজগাজি থেকে 3-4 জন লোক আছে, আরও ওদের গাড়িতে আরও লোক আছে। তো হাইজগাজি থেকে নাইমেই বলতেছে যে আমার কমনের মধ্যে দইয়া বলতেছে যে খবরদার, আমরা ডিবির লোক, ডিবি অফিসে চলো। গত 24 নভেম্বরের ঘটনা। রাজধানীর ধানমন্ডি থানার পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে দিয়ে হেঁটে ব্যাংকে যাচ্ছিলেন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী আমিরুল হাসান। সকাল 10টায় মন্ত্রীর বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি কালো গ্লাসের গাড়ি তার সামনে এসে থামে। তারপর ডিবির পোশাক পরা কয়েক ব্যক্তি 3,30,000 টাকা সহ তাকে গাড়িতে তুলে নেয়। প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে পরদিন ধানমন্ডি থানায় মামলা করলেও টাকা উদ্ধার তো দূরের কথা, 2 মাসে একজন আসামিকেও শনাক্ত করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত কোনো রকম ট্রেস বা আসামি ধরা বা টাকা উদ্ধার কোনোটাই এখন পর্যন্ত সম্ভব হয়নি। মতিঝিল বিমান অফিসের সামনের একটি ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলে বের হবার পরপরই গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী মুশফিক হোসেনকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে উঠায়। তো আমি চিল্লাচিল্লি করতেছি তখন ওই যে ড্রাইভারের পিছনে যে জায়গাটুকু ছিল ওইখানে আমাকে উপর করে শোয়াইছে। শোয়ানোর পর আমার গেটের উপরে পা রাখছে। ওরা আমার চক্ষু বাঁধে ফেলছে, মানে হাতে হ্যান্ডকাপ পরাই ফেলছে। অপরাধীরা তাকে নির্যাতন করে টাকা পয়সা হাতিয়ে নেওয়া ছাড়াও তার পরিবারের সব খোঁজ খবর নিয়ে রাখে। সে কারণে তিনি পরে আর ভয়ে ঘটনাটি থানায়ও জানাননি। আমার সব বাইরে নিয়ে নিয়েছে। আমি বাঁচার জন্য আমি যা বলার তা বলছি। সামনে একজন লোক ছিল, উনি বলতেছে যে বস লোক তো ধরে স্যার লোক তো ধরে ফেলছি, আসামি তো ধরে ফেলছি, তো ধরে ফেলছি, এখন আসামিকে কী করবো? তখন ওইখান থেকে আসলো যে গুলি করে দাও। ভুয়া পুলিশ সাজার জন্য প্রয়োজন হ্যান্ডকাপ, ওয়াকিটকি এবং মাইক্রোবাস বা প্রাইভেট কার। এ ধরনের দলে দুর্বৃত্তদের সদস্য সংখ্যা থাকে 4 থেকে 7 জন। তারা নিজস্ব সোর্সের মাধ্যমে টার্গেট ঠিক করে। ভুয়া ডিবি কর্মকর্তা সেজে হ্যান্ডকাপ, ওয়াকিটকি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি তল্লাশি নামে অপরাধ করে। এমন একটি দলের প্রধান রুস্তম। কথা হয় রুস্তমের সাথে। বাজাজের পালসার ব্লু কালার গাড়িটা নিয়ে আমি আর চঞ্চল চালে আমি পিছনে উঠে চলে আসি। সুজন নিজেকে সবসময় পরিচয় দিতেন ডিবির সিনিয়র কর্মকর্তা হিসেবে।
রাজধানীর আফতাবনগর এলাকা থেকে এই ভুয়া ডিবি কর্মকর্তাকে গত 5 মে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী 8 ভুয়া পুলিশকেও গ্রেপ্তার করা হয়। এই চক্রের আরেক দলনেতা বারেক ব্যাংক থেকে টাকা উঠাবার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ছেড়ে দেয় সে। এসব ভুয়া পুলিশ বা ডিবি পরিচয়দানকারী অপরাধীরা যে কেবল সাধারণ মানুষের সাথেই প্রতারণা করছে তা নয়, তারা পুলিশ বাহিনীর মর্যাদা নষ্ট করে দিচ্ছে। এমন দুর্বৃত্তদের হাত থেকে সাধারণ মানুষ কেমন করে নিষ্কৃতি পাবে সেই প্রশ্ন ছিল পুলিশের এই কর্মকর্তার কাছে। প্রতারক যারা দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম অবৈধভাবে ব্যবহার করছে বা তাদের সদস্য বলে পরিচয় দিচ্ছে, তাই এগুলো আমরা কিন্তু নিয়মিতই আমাদের কাছে ধরা পড়ছে এবং তাদেরকে আইনের আওতায় আমরা আনছি। পাশাপাশি আমরা বলবো নাগরিকরা যদি সচেতন হন তাহলে এই ধরনের প্রতারকদের যে প্রতারণার যে জাল সেটি আস্তে আস্তে গুটিয়ে আসবে। ক্রাইম সিনে নিচ্ছি আবারও একটা বিরতি, আর বিরতির পর এসে জানাবো নারায়ণগঞ্জে ঘটল